সকালে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিলাম। ছেলে পেছন থেকে এসে বলল, মা, আমি তোমার চুল আঁচড়ে দেব। আমি বললাম, না, আমি পারব। সে বলল, প্লিজ মা, একবার। আমি তার হাতে চিরুনি দিলাম। সে খুব আস্তে আস্তে আমার চুল আঁচড়াতে লাগল। আমি আয়নায় তার মুখ দেখছিলাম। তার চোখে অদ্ভুত একটা ভাব। চুল আঁচড়ানো শেষ করে সে বলল, মা, তোমার চুল এত সুন্দর। আমি এর মধ্যে হারিয়ে যেতে চাই। আমি অবাক হয়ে বললাম, মানে? সে আমার চুলে হাত বুলিয়ে বলল, মা, আমি চাই রাতে তোমার চুলের মধ্যে মুখ লুকিয়ে রাখতে। তোমার চুলের গন্ধে আমি মাতাল হয়ে যাই। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, কি বলছিস? সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তোমার সবকিছু আমার কাছে সুন্দর। আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে যাও। আয়নায় আমি তার চোখের দৃষ্টি দেখে কাঁপতে লাগলাম। সে আরও বলল, মা, আমি প্রতিদিন তোমার চুল আঁচড়ে দেব। তোমার সব যত্ন নেব। তুমি কি আমাকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করবে? আমি আয়না থেকে মুখ সরিয়ে নিলাম। মনে হচ্ছিল আমার নিজের ছেলেকে চিনতে পারছি না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা দেবনাথ। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম সৌরভ দেবনাথ, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, অভিষেক আর পায়েল। অভিষেক ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পায়েল ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমার এই অদ্ভুত গল্পটা শুরু হয়েছিল গত মাসে। সেদিন সকালে অভিষেক আমার চুল আঁচড়ে দেওয়ার পর যেভাবে কথা বলেছিল তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। কিন্তু আসল সত্যি কি জানেন? আমার ছেলে হয়তো সত্যিই আমাকে ভালোবাসে, কিন্তু সেটা একটা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। তার মুখের কথাগুলো শুনে আমি যা ভেবেছিলাম সেটা হয়তো একদমই ভুল ছিল। সেদিন দুপুরে অভিষেক কলেজ থেকে ফিরে এসে আমার কাছে বসল। মা, বলল সে, আমি সকালে যা বলেছিলাম সেটা নিয়ে তুমি রাগ করেছ? আমি তার দিকে তাকিয়ে বললাম, না বাবা, রাগ করিনি। তবে তোর কথাগুলো শুনে আমি একটু অবাক হয়েছিলাম। সে হাসতে হাসতে বলল, মা, আমি তো সত্যি কথাই বলেছিলাম। তোমার চুল সত্যিই খুব সুন্দর। আর আমি যখন ছোট ছিলাম, রাতে ঘুমানোর সময় তোমার চুলে মুখ ঘষে ঘুমাতাম। সেই সময়টা আমি মিস করি। এবার আমি বুঝলাম সে আসলে কি বলতে চেয়েছিল। ছোটবেলার সেই মধুর স্মৃতিগুলো তার মনে পড়ে গিয়েছিল। আর যখন সে বলেছিল আমি যেন তার স্ত্রী হয়ে যাই, সেটা হয়তো একটা রসিকতা ছিল, অথবা সে বোঝাতে চেয়েছিল যে আমি তার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আসল রহস্য শুরু হলো তার পরের দিন থেকে। পরের দিন সকালে আমি রান্নাঘরে নাশতা তৈরি করছিলাম। হঠাৎ অভিষেক এসে বলল, মা, তুমি কি জানো আমাদের বাড়ির পুরনো আলমারিটার পেছনে একটা গোপন দরজা আছে? আমি অবাক হয়ে বললাম, কি বলছিস? কোনো গোপন দরজা? সত্যি মা, আমি গতকাল রাতে দেখেছি। আলমারিটা সরানোর চেষ্টা করছিলাম, তখন দেখি পেছনে একটা ছোট দরজা আছে। খোলার চেষ্টা করেছি কিন্তু খুলছে না। আমার মনে পড়ল, এই বাড়িতে আমরা এসেছি ১৫ বছর আগে। বাড়ির আগের মালিক ছিল একজন প্রত্নতত্ত্ববিদ। তার নাম ডক্টর হরিশচন্দ্র ভট্টাচার্য। তিনি নাকি পুরনো মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করতেন। অভিষেক বলল, মা, চল একবার দেখি ওখানে কি আছে। আমি এবং অভিষেক মিলে আলমারিটা সরালাম। সত্যিই পেছনে একটা ছোট্ট কাঠের দরজা দেখতে পেলাম। দরজায় একটা পুরনো তালা ছিল। এই তালা ভাঙতে হবে, অভিষেক বলল। আমি বললাম, আগে তোর বাবাকে জিজ্ঞেস করি। উনি বাড়ি এলে বলবো। কিন্তু অভিষেক ধৈর্য ধরতে পারল না। সে একটা হাতুড়ি নিয়ে এসে তালাটা ভেঙে ফেলল। দরজা খোলার সাথে সাথে আমাদের নাকে একটা পুরনো গন্ধ এসে লাগল। দরজার ভেতরে একটা ছোট্ট ঘর। সেখানে অনেক পুরনো বই, কাগজপত্র আর কিছু অদ্ভুত জিনিস রাখা আছে। একটা কোণায় একটা পুরনো ট্রাঙ্ক। অভিষেক উৎসাহিত হয়ে বলল, মা, এটা একটা গুপ্তধনের মতো। চল দেখি ট্রাঙ্কে কি আছে। আমরা ট্রাঙ্কটা খুললাম। ভেতরে কিছু পুরনো ছবি, চিঠি আর একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা খুলে দেখি ডক্টর হরিশচন্দ্র ভট্টাচার্যের লেখা। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমি এই বাড়িতে এমন কিছু লুকিয়ে রেখেছি যা পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে। কিন্তু এটা এমন কিছু যা সবার হাতে পড়া উচিত নয়। আমি আর অভিষেক একে অন্যের দিকে তাকালাম।
এটা কি সত্যিই কোনো বড় আবিষ্কার নাকি একজন বৃদ্ধ মানুষের কল্পনা? অভিষেক বলল, মা, এই ডায়েরিটা পুরো পড়তে হবে। হয়তো আমরা কোনো বড় রহস্যের সন্ধান পেয়ে গেছি। আমি বললাম, ঠিক আছে, কিন্তু এই ব্যাপারে কারো কাছে কিছু বলবি না। প্রথমে আমরা সব জেনে নেই। সেদিন সন্ধ্যায় পায়েল স্কুল থেকে ফিরল। সে আমাদের মুখ দেখে বলল, মা, তোমরা দুজনে কি কোনো চুরি করেছ? এত রহস্যজনক কেন দেখাচ্ছে? অভিষেক হেসে বলল, না দিদি, আমরা একটা পুরনো বই পেয়েছি। সেটা নিয়ে পড়াশোনা করছি। পায়েল বলল, কি বই? আমিও দেখব। আমি বললাম, এটা খুবই পুরনো আর বিরক্তিকর বই। তোর ভালো লাগবে না গি? কিন্তু পায়েল জেদ করল। শেষে আমরা তাকেও বলতে বাধ্য হলাম। তবে তাকে শর্ত দিলাম যে কারো কাছে কিছু বলবে না। সেদিন রাতে আমরা তিনজন মিলে ডায়েরিটা পড়তে শুরু করলাম। ডক্টর ভট্টাচার্য লিখেছেন যে তিনি একটা প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষে কিছু অদ্ভুত পাথরের টুকরো পেয়েছেন। সেই পাথরগুলোতে নাকি এমন কিছু লেখা আছে যা প্রাচীন সভ্যতার রহস্য উন্মোচন করতে পারে। তিনি আরও লিখেছেন যে এই পাথরগুলো তিনি বাড়ির কোথাও লুকিয়ে রেখেছেন। কিন্তু কোথায় লুকিয়েছেন সেটা স্পষ্ট করে লেখেননি। পরের দিন আমরা পুরো বাড়ি খুঁজতে শুরু করলাম। বেসমেন্ট, ছাদ, প্রতিটা কোণায় খোঁজাখুঁজি করলাম। কিন্তু কিছুই পেলাম না। 3 দিন পর অভিষেক একটা ব্যাপার খেয়াল করল। ডায়েরিতে ডক্টর ভট্টাচার্য একটা কবিতা লিখেছেন। যেখানে সূর্য ওঠে সেদিকে তাকাও। পূর্ব দেওয়ালের নিচে খনন কর। 3 হাত গভীরে গেলে পাবে। যা দেখে অবাক হবে সবে। আমরা বুঝলাম এটা একটা ধাঁধা। বাড়ির পূর্ব দিকের দেওয়ালের নিচে খুঁড়তে হবে। সেদিন রাতে সৌরভ বাড়ি এল। আমি তাকে সব কিছু খুলে বললাম। প্রথমে সে আমাদের পাগল ভাবলেও পরে ব্যাপারটা গুরুত্ব দিয়ে নিল। পরের দিন রবিবার। আমরা সবাই মিলে বাড়ির পূর্ব দিকে খনন শুরু করলাম। প্রায় 3 ফুট খুঁড়ার পর একটা কাঠের বাক্স পেলাম। বাক্সটা খুলতেই আমাদের চোখ ধাঁধিয়ে গেল। ভেতরে কয়েকটা কালো পাথরের টুকরো, যেগুলোতে অদ্ভুত সব চিহ্ন আর লেখা। একটা পাথরে সোনার প্রলেপ দেওয়া। সৌরভ বলল, এগুলো দেখতে সত্যিই প্রাচীন মনে হচ্ছে। আমাদের কোনো বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু অভিষেক বলল, বাবা, আগে আমরা নিজেরা গবেষণা করি। ইন্টারনেটে সার্চ করে দেখি এই চিহ্নগুলোর মানে কী। আমরা পরের কয়েকদিন এই পাথরগুলো নিয়ে গবেষণা করলাম। ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম যে এগুলো সিন্ধু সভ্যতার লিপির মতো দেখতে। একদিন আমি একটা ওয়েবসাইটে দেখলাম যে এরকম একটা পাথর নাকি ব্রিটিশ মিউজিয়ামে আছে। সেটার দাম কয়েক কোটি টাকা। আমি উৎসাহিত হয়ে সৌরভকে বললাম, দেখো, আমাদের পাথরগুলোও হয়তো অনেক দামি। সৌরভ বলল, হতে পারে। তবে এগুলো বিক্রি করার আগে আমাদের নিশ্চিত হতে হবে যে এগুলো আসলেই আসল। একদিন সকালে আমি দেখলাম বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে 2 জন মানুষ নামল। তারা বলল যে তারা প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা। আমরা শুনেছি আপনারা কিছু প্রাচীন নিদর্শন পেয়েছেন, একজন বলল। আমি ঘাবড়ে গেলাম। কে বলেছে আপনাদের? তারা বলল, ব্যাপারটা আমাদের কাছে এসেছে। আমরা দেখতে চাই। আমি বুঝলাম কেউ আমাদের ব্যাপারে খবর দিয়েছে। হয়তো আমরা ইন্টারনেটে খোঁজাখুঁজি করতে গিয়ে কোথাও না কোথাও ভুল করেছি। আমি তাদের পাথরগুলো দেখালাম। তারা দেখে খুবই উৎসাহিত হয়ে গেল। এগুলো সত্যিই প্রাচীন, একজন বলল। আমাদের সাথে চলুন। আরও পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমি বললাম, এই পাথরগুলো আমাদের বাড়িতে পাওয়া গেছে। আমাদের অধিকার আছে। তারা বলল, হ্যাঁ, আপনাদের অধিকার আছে। তবে সরকারি নিয়মানুসারে এগুলো রাষ্ট্রের সম্পত্তি। তবে আবিষ্কারকারী হিসেবে আপনারা পুরস্কার পাবেন। এভাবে আমাদের হাত থেকে পাথরগুলো চলে গেল। কিন্তু আমরা জানতাম যে আমরা একটা বড় আবিষ্কার করেছি। কয়েক মাস পর আমরা জানতে পারলাম যে আমাদের পাওয়া পাথরগুলো সত্যিই সিন্ধু সভ্যতার। এগুলোতে এমন কিছু তথ্য আছে যা ইতিহাস পরিবর্তন করে দিয়েছে। সরকার আমাদের 5 লাখ টাকা পুরস্কার দিল। কিন্তু সবচেয়ে বড় পাওয়া হলো যে আমরা পারিবারিকভাবে একসাথে একটা বড় অ্যাডভেঞ্চারের অংশীদার হয়েছিলাম। অভিষেক এখন প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে চায়। পায়েল বলে সেও বড় হয়ে গুপ্তধন খোঁজার কাজ করবে। আর আমি বুঝেছি যে পারিবারিক বন্ধন যদি শক্ত থাকে তাহলে যে কোনো রহস্য উন্মোচন করা সম্ভব। সেদিন সকালে অভিষেক আমার চুল আঁচড়ে দেওয়ার সময় যা বলেছিল সেটা নিয়ে এখন আর কোনো ভুল বোঝাবুঝি নেই। সে সত্যিই আমাকে অনেক ভালোবাসে, একজন মায়ের প্রতি সন্তানের যেমন ভালোবাসা হয়।
আর আমাদের বাড়ির গোপন দরজার পেছনের রহস্য? সেটা আমাদের পুরো পরিবারের জীবনে একটা নতুন মাত্রা এনে দিয়েছে। আমরা এখন একসাথে আরও অনেক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখি। কখনো কখনো ভাবি, ডক্টর হরিশচন্দ্র ভট্টাচার্য কি জানতেন যে তার লুকিয়ে রাখা এই পাথরগুলো একদিন আমাদের পরিবারের কাছে এমন একটা সুন্দর অ্যাডভেঞ্চার নিয়ে আসবে? হয়তো তিনি চেয়েছিলেন যেন একটা সুখী পরিবার তার রেখে যাওয়া রহস্যের উত্তর খুঁজে বের করে। আর আমাদের পরিবারই ছিল সেই ভাগ্যবান পরিবার। এখন আমি যখন আয়নার সামনে চুল আঁচড়াই, অভিষেক মাঝে মাঝে পেছন থেকে এসে বলে, মা, আজকে আমরা কি নতুন কোনো রহস্যের খোঁজ করব? আর আমি হেসে বলি, হ্যাঁ বাবা, জীবনে তো আরও অনেক রহস্য আছে উন্মোচন করার জন্য গিয়ে। পায়েল বলে, মা, আমি যখন বড় হব তখন আমরা পুরো পৃথিবী ঘুরে ঘুরে গুপ্তধন খুঁজব। সৌরভ বলে, আর আমি তোমাদের সবার নিরাপত্তার দায়িত্ব নেব। এভাবেই আমাদের পরিবারে একটা নতুন স্বপ্ন জন্ম নিয়েছে। একসাথে অ্যাডভেঞ্চার করার, নতুন নতুন রহস্যের সন্ধান করার। আর সবচেয়ে বড় কথা হল, এই পুরো ঘটনা আমাদের পরিবারের বন্ধনকে আরও শক্ত করেছে। আমরা বুঝেছি যে একসাথে থাকলে, একসাথে চেষ্টা করলে যে কোনো কঠিন কাজ সহজ হয়ে যায়। এই গল্পের শেষে আমি বলতে চাই যে পারিবারিক ভালোবাসা আর একটাই হল জীবনের সবচেয়ে বড় গুপ্তধন। যে কোনো রহস্য, যে কোনো অ্যাডভেঞ্চার এই ভালোবাসার কাছে তুচ্ছ। আর হ্যাঁ, আমাদের বাড়িতে আরও কোনো গোপন দরজা আছে কিনা সেটা এখনও আমরা খোঁজাখুঁজি করছি। কে জানে, হয়তো আরও কোনো চমকপ্রদ আবিষ্কার আমাদের জন্য অপেক্ষা করছে। তবে এবার আমরা আরও সাবধান। যে কোনো আবিষ্কারের আগে আমরা সরকারি নিয়মকানুন মেনে এগোব। কারণ আমরা চাই আমাদের আবিষ্কার যেন মানুষের কল্যাণে কাজে আসে। এই ছিল আমাদের পারিবারিক অ্যাডভেঞ্চারের গল্প। একটি সাধারণ সকালের ঘটনা থেকে শুরু হয়ে কিভাবে আমাদের জীবনে একটা অসাধারণ রোমাঞ্চকর অভিজ্ঞতা এসেছিল। আশা করি আপনাদেরও জীবনে এরকম সুন্দর পারিবারিক অ্যাডভেঞ্চার আসবে। মনে রাখবেন, সবচেয়ে বড় গুপ্তধন হল পারিবারিক ভালোবাসা। কিন্তু আমাদের রহস্যের গল্প এখানেই শেষ নয়। কয়েক সপ্তাহ পর আরও একটি অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ অভিষেক দৌড়ে এসে বলল, মা, তুমি বিশ্বাস করবে না, আমি আমাদের বাগানে আরও একটা অদ্ভুত জিনিস পেয়েছি। আমি হাত ধুয়ে তার সাথে বাগানে গেলাম। সেখানে দেখলাম গোলাপ গাছের নিচে একটা ছোট্ট ধাতুর বাক্স। এটা কোথায় পেলি? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি গোলাপ গাছে পানি দিচ্ছিলাম। হঠাৎ দেখি মাটি থেকে এটা একটু বেরিয়ে আছে। তুলে দেখি এটা একটা পুরনো বাক্স। আমরা বাক্সটা খুললাম। ভেতরে একটা পুরনো চিঠি আর একটা ছোট্ট চাবি। চিঠিটা খুলে পড়লাম। সেখানে লেখা, প্রিয় ভবিষ্যৎ অধিবাসীগণ, আমি ডক্টর হরিশচন্দ্র ভট্টাচার্য। যদি তুমি এই চিঠি পড়ছ, তাহলে বুঝতে হবে তুমি আমার প্রথম ধাঁধার সমাধান করতে পেরেছ। এই চাবিটি দিয়ে তুমি আমার আসল গুপ্তধন খুঁজে পেতে পার। এই বাড়ির উত্তর দিকে একটা পুরনো কুয়া আছে। সেই কুয়ার নিচে একটা গোপন কক্ষ। এই চাবি দিয়ে সেটা খোলা যাবে। কিন্তু সাবধান, সেই কক্ষে প্রবেশের আগে তোমাকে 3টি ধাঁধার সমাধান করতে হবে। যদি ভুল উত্তর দাও, তাহলে কক্ষটি চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। শুভকামনা, ডক্টর হরিশচন্দ্র ভট্টাচার্য। আমি আর অভিষেক একে অপরের দিকে তাকালাম। এ যেন এক অন্তহীন রহস্যের জাল। মা, অভিষেক বলল, আমাদের বাড়ির পেছনে সত্যিই একটা পুরনো কুয়া আছে। আমরা সবসময় ভাবতাম ওটা শুধু সাজানোর জন্য। সেদিন রাতে সৌরভ বাড়ি এলে আমরা তাকে সব বললাম। এবার সে আরও সতর্ক হয়ে বলল, এবার আমাদের আরও সাবধানে এগোতে হবে। যদি সত্যিই কোনো গোপন কক্ষ থাকে, তাহলে সেটা বিপজ্জনক হতে পারে। পরের দিন আমরা কুয়ার কাছে গেলাম। কুয়াটা দেখতে সাধারণ পুরনো কুয়ার মতোই। কিন্তু ভালো করে দেখলে কুয়ার দেওয়ালে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা। সৌরভ একটা দড়ি আর টর্চ নিয়ে কুয়ার ভেতরে নামল। প্রায় 20 ফুট নিচে গিয়ে সে চিৎকার করে বলল, এখানে সত্যিই একটা দরজা আছে। আমরা সবাই উৎসাহিত হয়ে গেলাম। কিন্তু সৌরভ বলল যে দরজার সামনে 3টা প্রশ্ন লেখা আছে। প্রশ্নগুলোর উত্তর সঠিক হলেই দরজা খুলবে। আমি আর অভিষেক আর পায়েল সবাই মিলে কুয়ার ভেতরে নামলাম। সেখানে দেখলাম একটা পাথরের দরজা। দরজার উপরে 3টা প্রশ্ন খোদাই করা। প্রশ্ন 1, যা আছে সবার কাছে কিন্তু কেউ ধরতে পারে না, সেটা কি? প্রশ্ন 2, যা রাতে জন্মে, দিনে মরে কিন্তু কখনো শেষ হয় না, সেটা কি? প্রশ্ন 3, যার অনেক মুখ আছে কিন্তু মুখ নেই, অনেক হাত আছে কিন্তু স্পর্শ করতে পারে না, সেটা কি? আমরা সবাই মিলে ভাবতে লাগলাম। অভিষেক বলল, প্রথম প্রশ্নের উত্তর হতে পারে সময়।
সবার কাছে সময় আছে কিন্তু কেউ সময়কে ধরে রাখতে পারে না গি। পায়েল বলল, দ্বিতীয় প্রশ্নের উত্তর স্বপ্ন। স্বপ্ন রাতে আসে, দিনে শেষ হয়ে যায়, কিন্তু স্বপ্ন দেখা কখনো বন্ধ হয় না গ। সৌরভ ভেবে ভেবে বলল, তৃতীয় প্রশ্নের উত্তর হতে পারে ঘড়ি। ঘড়ির অনেক মুখ থাকে, ডায়াল, অনেক হাত থাকে, কাটা, কিন্তু এটা নিজে কিছু করতে পারে না গি। আমরা উত্তরগুলো দরজার পাশে লেখা একটা বিশেষ জায়গা লিখলাম। হঠাৎ দরজা একটা গভীর শব্দ করে খুলে গেল। দরজার ভেতরে একটা ছোট্ট কক্ষ। সেখানে একটা পুরনো ডেস্ক, একটা চেয়ার আর দেওয়ালে অনেক পুরনো বই সাজানো। ডেস্কের উপরে একটা চিঠি রাখা। অভিনন্দন, তুমি আমার সব ধাঁধার সমাধান করতে পেরেছ। এই কক্ষটি আমার ব্যক্তিগত গবেষণাগার ছিল। এখানে তুমি আমার সারা জীবনের সংগীত গান পাবে। এই বইগুলোতে প্রাচীন সভ্যতার অনেক রহস্য লেখা আছে। আমি চাই এই জ্ঞান ভবিষ্যৎ প্রজন্মের হাতে পৌঁছে যাক। তুমি যদি এই জ্ঞানের সদ্ব্যবহার করতে পার, তাহলে মানবজাতির অনেক উপকার করতে পারবে। আর হ্যাঁ, এই কক্ষের এক কোণে একটা ছোট্ট সেফ আছে। সেখানে আমার সংগৃহীত কিছু মূল্যবান রত্ন রাখা আছে। এগুলো তোমার প্রাপ্ত পুরস্কার। শুভকামনা, ডক্টর হরিশচন্দ্র ভট্টাচার্য। আমরা সেফটি খুলে দেখলাম ভেতরে সত্যিই কিছু দামি রত্ন আছে। কিন্তু আসল সম্পদ ছিল সেই বইগুলো। পরবর্তী কয়েক মাস আমরা সেই বইগুলো পড়ে অনেক কিছু জানতে পারলাম। ডক্টর ভট্টাচার্য সত্যিই একজন মহান গবেষক ছিলেন। তার লেখা একটা বইয়ে ভারতের প্রাচীন গুপ্ত মন্দিরগুলোর অবস্থান আছে। আরেকটা বইয়ে আছে প্রাচীন চিকিৎসা পদ্ধতির বিবরণ। আমরা এই তথ্যগুলো বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সাথে শেয়ার করলাম। তারা খুব খুশি হয়ে আমাদের আরও পুরস্কার দিল। কিন্তু সবচেয়ে বড় পাওয়া হল যে আমাদের পরিবার এখন একসাথে গবেষণার কাজে জড়িত। অভিষেক প্রত্নতত্ত্বে অনার্স করছে। পায়েল ইতিহাসে আগ্রহী হয়ে উঠেছে। আর আমি ডক্টর ভট্টাচার্যের প্রাচীন চিকিৎসা পদ্ধতি নিয়ে পড়াশোনা করছি। হয়তো এই জ্ঞান দিয়ে মানুষের সেবা করতে পারব। সৌরভ আমাদের সবার কাজে সাহায্য করে যাচ্ছে। সে বলে, আমার পরিবার এখন একটা গবেষক দল। আর সেই শুরুর দিনের কথা, অভিষেক যখন আমার চুল আঁচড়ে দিয়ে বলেছিল সে আমার চুলে হারিয়ে যেতে চায়। এখন আমি বুঝি সে আসলে বলতে চেয়েছিল যে সে আমার কাছে, আমাদের পরিবারের কাছে নিরাপদ বোধ করে। আর সত্যিই এই পুরো অ্যাডভেঞ্চারে আমরা একে অপরের আরও কাছে এসেছি। আমরা এখন জানি যে পারিবারিক ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আজকাল আমি যখন আয়নার সামনে চুল আঁচড়াই, অভিষেক এসে বলে, মা, আজকে আমরা কোনো বই পড়ব? পায়েল বলে, মা, আমি যখন বড় হব, তখনও কি আমরা একসাথে এই গবেষণার কাজ করব? আর আমি হেসে বলি, হ্যাঁ বাবা, আমরা সারা জীবন একসাথে গানের খোঁজ করব। এই গল্পের শিক্ষা হল যে জীবনের সবচেয়ে বড় গুপ্তধন হল পারিবারিক ভালোবাসা আর একতা। যখন পরিবারের সবাই একসাথে থাকে, তখন যে কোনো রহস্যের সমাধান সম্ভব। আর হ্যাঁ, আমাদের এই অ্যাডভেঞ্চার এখনও শেষ হয়নি। ডক্টর ভট্টাচার্যের বইগুলোতে আরও অনেক রহস্যের ইঙ্গিত আছে। হয়তো ভবিষ্যতে আমরা আরও বড় কোনো আবিষ্কার করব। কিন্তু যাই হোক না কেন, আমরা জানি আমরা একসাথে আছি। আর এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই ছিল আমাদের পারিবারিক রহস্য আর অ্যাডভেঞ্চারের সম্পূর্ণ গল্প। আশা করি আপনাদের ভাল লেগেছে। আর মনে রাখবেন, প্রতিটি পরিবারেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। শুধু দরকার একসাথে থেকে সেই সম্ভাবনাকে কাজে লাগানো।